আসসালামু আলাইকুম। কে বলছেন? তৃষান চমকে কান থেকে ফোন নামায়, কপাল কুঁচকে শুধায়। আপনি কে বলছেন? তপবন বেজায় বিরক্ত হতে গিয়েও কপাল কুঁচকালো। এটা তৃষানের কণ্ঠ। সে গলা খাকারি দিয়ে বলল, ত্রিশান? তপবন ভাই? তৃষান শঙ্কিত কণ্ঠে শুধালো, হ্যাঁ, কিন্তু তোমার কাছে আমার ব্যক্তিগত নাম্বার এলো কোথা থেকে? তপবন চলতে চলতে শুধায়। তৃষান দাঁতে দাঁত চেপে ফোন নাম্বারটির দিকে তাকায়। তার মানে নির্বোধ ফেয়ারিটেল তার সাথে চালাকি করেছে। সে ঘাত চুলকাতে চুলকাতে বিগলিত হেসে বলল, পাপার থেকে নিয়েছি। তপবন ভাই? না, তোমার পাপার কাছেও আমার এই নাম্বার নেই। এই নাম্বার শুধু ফ্যামিলি মেম্বারদের জন্যই আমার। তপবনের স্পষ্ট কথায় তৃষান অপ্রস্তুত কথা ঘুরিয়ে বলল, শুনলাম আজ শানের জন্মদিন ভাই, তাই ফোন দিছিলাম। তানশানকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা আর ভালোবাসা দেবেন ভাই। সে না হয় দেব, কিন্তু তুমি আজ আসোনি কেন? তোমার বাবা একা এসেছে। ওই আসলে ভাই, কলেজে একটু জরুরি প্রয়োজন ছিল, তাই আসতে পারিনি। ও আচ্ছা, পরে কখনো সময় করে এসো। জি ভাই, এখন তবে রাখছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বলেই সে খট করে ফোন কেটে দিল। কান থেকে ফোন সরিয়ে তপবন কপাল কুঁচকে নিল। ছেলেটার মতিগতি একদম ঠিক নেই। দুরন্ত বয়সের কাঠগড়ায় থাকলেও একটু বেশি দুরন্ত। রুম্মান মৃদুল আর মৃদুলা সরু চোখে বন্ধুকে পর্যবেক্ষণ করছে। তৃষান সেই থেকে রাগে গজগজ করছে। তাদের সরু দৃষ্টি উপেক্ষা করে ফের রাগ ঝেড়ে পড়ল। কি চালাক মেয়ে দেখ, নাম্বার চেয়েছি, তপন ভাইয়ের নাম্বার দিয়ে দিছে। কলেজে আসনি। তাদের ঘরে অনুষ্ঠান না, আসবে কি করে? কলেজ করে তো অনুষ্ঠানে অ্যাটেন্ড করা যেত। সে কি অনুষ্ঠানের মূল আকর্ষণ? তানশান থাকলেই হলো। ফের তৃষানের রাগান্বিত কণ্ঠে রুম্মান এবার মুখ খুলল। দাঁত খিচে বলল, এর চেয়ে সোজাসাপটা বল, মেয়েটা এসে তোকে নিজের মুখ দেখালেই তোর শান্তি হতো। এই মেজাজ খারাপ করবি না। তাহলে তুই ওই মেয়ের জন্য এমন করছিস কেন? এর আগেও একদিন কলেজে আসেনি, একদিন এসেছে, আজ আবার আসেনি। মেজাজ খারাপ হবে না? না, মেজাজ খারাপ হবে না। সে কি তোর গার্লফ্রেন্ড যে তোর মেজাজ খারাপ হবে? রুম্মানের রাগান্বিত কণ্ঠে তৃষানও পাল্টা রাগান্বিত কণ্ঠে বলল, হতে কতক্ষণ? বাহ, এই তো এবার সঠিক কথা বলছিস। আমি প্রথম দিনই সন্দেহ করেছিলাম। এইবার তবে নিশ্চিত হয়নি। তৃষান তিরিক্ষি মেজাজে বলে গটগট করে বেরিয়ে গেল। বিকেল 4টা নাগাদ সরোবরে সব মেহমানরা একে একে চলে যায়। বাগেরহাট থেকে আসা আত্মীয়রা 5টার দিকে বেরিয়ে যাবে। নিজের কাজ কোনো রকমে গুছিয়ে তপবন 4টার দিকে স্ত্রী সন্তান আর শুকতারাকে নিয়ে বের হয়। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এই নিয়ে রূপকথা বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে তপবনকে, কিন্তু তপবন কিছু বলেনি। স্বল্প সময়ের মাঝে তপবন শুকতারাকে খুলনার বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। অতঃপর শপিং মলে নিয়ে গিয়ে অনেকগুলো জামা, জুতা সহ কসমেটিক্স কিনে দেয়। শুকতারার পছন্দনীয় অনেক খাবার, যা যা সে পছন্দ করে, সুপার শপ থেকে সব কিনে দিল তপবন। সে অনুরোধ করেছিল নীলিমাকে আজ থাকার জন্যে, নয়তো শুকতারাকে রেখে যাওয়ার জন্যে, কিন্তু কোনোটাতে নীলিমা রাজি হয়নি। নির্জনা বেগমের থেকেও খুব ভালো আচরণ পায়নি নীলিমা, এতে তার মন খারাপ হয়নি। এমনটাই তো হয়ে আসছে তাদের সাথে। বোনের বাড়িতে সে শুকতারার একটুও অযত্ন হতে দেয়নি তপবন, এবং তাকে বিশেষ অনুভব করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। রূপকথার দিনটা শেষ হয় শুকতারার মুখের এক ফালি হাসি দেখে, যে হাসি রূপকথার দিনটাকে বিশেষ করার জন্য যথেষ্ট ছিল। কখনো ফল, কখনো জুস, কখনো কফি, তো কখনো ভাত হাতে রূপকথা ঠিক ষষ্ঠ বারের ন্যায় তানশানের দরজায় টোকা দিল। বইয়ের পাতা থেকে গম্ভীর মুখটা তুলে তানশান এবার বিরক্তি মিশ্রিত চাহনিতে তাকায়। বিরক্ত হয়ে বলে, কি সমস্যা আপনার? দরজার কপাট আঁকড়ে রূপকথা মিহিসরে বলল, দুপুর থেকে তেমন কিছু খাওনি, কিছু একটা খাও। এখন তো 10টা বেজে গিয়েছে, ভাত খাও। তানশান বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, কিছু খেতে ইচ্ছা করছে না, বাড়িতে সব হ্যাভি খাবার আর তার গন্ধ ভালো লাগছে না। তবে সবজি দিয়ে দুলুকমা ভাত খাও। নো। চোখ মুখ কেমন শুকনো লাগছে, এতক্ষণ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে তো। আশ্চর্য, এমন কত না খেয়ে থেকেছি, কিছুই হবে না। আজ থেকে আর পারবে না এমন না খেয়ে থাকতে, তাই বলো কি খাবে? কথা গুরুগম্ভীর কণ্ঠে তানশান ফের কলম রেখে কপাল কুঁচকে তাকায়, বলে, আপনি আমার আপনি আমার পিছনে এইভাবে পড়ছেন কেন? যান, আমার চিন্তা না করে গিয়ে পড়তে বসুন। সারাদিন ফাঁকিবাজি। একেবারে কাল থেকে পড়তে বসবো।
আজ ঘরে অনেক কাজ আছে। ছোট্ট ছেলেটির কাছে কৈফিয়ত দিয়ে বলল রূপকথা। তানশান নিরুদ্বেগ বলল। তবে সেগুলো করুন। রূপকথার মুখশ্রী পুনশ্চ গম্ভীর হলো, বলল। তুমি কিছু না খাইয়ে আমি কোথাও যাচ্ছি না তানশান। তানশান হতাশার নিঃশ্বাস ফেলে বলল। আচ্ছা, পিৎজা খেতে ইচ্ছা করছে, খেতে পারবেন? যদি না পারেন তবে একবারও বিরক্ত করবেন না। রূপকথা মিইয়ে গেল। অজানা অচেনা এক খাবারের নাম শুনে। নাম শুনেছে কিন্তু বৃত্তান্ত কিছুই জানে না সুধায়। এটা হালকা খাবার? হালকা বিফ, হালকা চিজ আর সবজিতে বানালে তো হালকাই হয়। ফাস্টফুড খাওয়ানোর জন্য সকল প্রকারের যুক্তি তৈরি থাকে তানশানের কাছে। ছেলেটার বাকি জীবনের প্রতিটা লহমা সুস্থ করার পরিকল্পনায় উদ্বিগ্ন। রূপকথা নিরুপায় হয়ে ছুটল মৌনতার কাছে। মৌনতা সব বলে বলে দিল। সেই সকল নির্দেশনা অনুসরণ করে দীর্ঘ 1 ঘন্টা পর কিছু একটা বানাতে সফল হলো। আর সেটা হলো রুটির উপরে বিফ, ভেজিটেবল আর চিজের কয়েক প্রলেপ। পছন্দের পিৎজার সেই বেহাল দশায় তানশান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে। আজকের পর থেকে হয়তো সারা জীবনের জন্য পিৎজার টেস্টটাই ভুলে যাব। উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকা রূপকথা সুধায়। কি বললে? তানশান জোরপূর্বক না বোধক মাথা নাড়ল, বলল। আপনি সত্যি সত্যি পিৎজা বানিয়েছেন? হ্যাঁ, তুমি তো খেতে চাইলে। আমি এমনিই বলেছিলাম, অতিরিক্ত কিছু করার প্রয়োজন ছিল না। অতিরিক্ত নয়, এটা প্রয়োজনীয় আর দায়িত্ব আমার। আপনার দায়িত্ব নয়। তানশান পিৎজা মুখে তুলে বলল। এটা আমারই দায়িত্ব। রূপকথা দৃঢ় কণ্ঠে তানশানের মুখ থমথমে ধারণ করলো। হুটহাট এই পরিবর্তন অধিকার বোধ তার ভালো লাগছে না। তবে তানশানের ভালো লাগাকে অগ্রাহ্য করে রূপকথা প্রতিটা লহমা তার মা হওয়ার প্রয়াসে লেগে থাকে। ঘুমাতে যেতে গিয়েও পুরো ঘরময় সেই এক রমণীর কোলাহলে তানশান অতিষ্ঠ হয়ে বলল। এখন আবার কি করছেন? গিফট বক্সগুলোকে সাজিয়ে রেখে পুরো ঘর গুছিয়ে ফেললো রূপকথা। বিছানা ঝাড়তে ঝাড়তে বলল। বিছানা গোছাচ্ছি। আগামীকাল নাইল, রোজাপু তাদের নিয়ে গিফটগুলো তারা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। বিছানার পাশে শটান হয়ে দাঁড়িয়ে আছে তানশান বলল। ঠিক আছে, কিন্তু এগুলো আপনাকে করতে হবে না, আপনি এখন যান। রূপকথা ব্যস্ত কণ্ঠে বলল। পিচ্ছি ছেলে, বেশি কথা বলো না। আমার ছেলের কাজ আমি ছাড়া কে করবে? তানশানের খুব ইচ্ছা হলো রূপকথার মতোই জেদ দেখে জোর গলায় বলতে, আমি আপনার ছেলে নয়। কিন্তু সে বলতে পারল না। নানুমণি, পাপা মাম্মার রেখে যাওয়া পথ নির্দেশনাগুলো তাকে বলতে দিল না। তাই নিজের ঘরে কারোর আধিপত্য সে নীরবে গলাধ্যকরণ করে নিল। রাত তখন 1:30। তপবন শ্রান্ত বদনে নিজের ঘরে ঢুকে রিসেন্ট প্রজেক্ট এক্সিকিউটিভ করার জন্য ইমরোজের সাথে আলোচনায় বসেছিল। আগামী সপ্তাহে সে যশোরে যাবে, কিন্তু ইমরোজ চাইছে সে নিজে যাবে। তবে মৌনতার আবদার তার মাথায় আছে। সে এবার কোনোভাবে ইমরোজকে কনস্ট্রাকশন সাইটে যেতে দিবে না। ডিম লাইটের আলোয় স্পষ্ট নারী অবয়ব। তবে ঘুমের ধরন বরাবরের মতোই হতাশ করে তপবনকে। একটু ওর কাত ফিরলেই সোজা মেঝেতে, আবার মাঝে কোলবালিশও দিয়েছে। তপবন ভ্রু উঁচিয়ে গেল। সে হাত মুখ ধুয়ে পোশাক বদলে বিছানায় বসে কোলবালিশটা মাঝখান থেকে সরিয়ে ফেলে এবং রোজকার অভ্যাস অনুযায়ী মেয়েটার পেট জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। মেয়েটা ভীষণ ঘুম কাতুরে, তাই তার চোখে মুখে এত নির্লিপ্ততা। তবে তার নিদারুণ নির্লিপ্ততা ভেঙে যায় যখন ঘুমন্ত নারীটি মৃদু চিৎকার করে উঠল। ছাড় ছাড়, কি করছেন? তপবন হতচকিত ছেড়ে দিল রূপকথাকে। রূপকথা তড়াক করে উঠে বসে। মেয়েটার আশ্চর্য দৃষ্টি দেখে তপবন অপ্রস্তুত খুক খুক করে কেসে উঠল। রূপকথা আশ্চর্য কৌতূহলী নয়নে তাকায় তার পানে। তপবন বোকাশোকা হেসে মিয়ে যাওয়া কণ্ঠে বলল। না মানে ওই আর কি, আসলে তুমি পড়ে যাচ্ছিলে তাই এদিকে নিয়ে আসলাম। এখন আর তুমি পড়বে না। আর কোলবালিশটা মাঝে নাও, তোমার ওই পাশে দিবে। রূপকথা সরু চোখে তাকায় তপবনের দিকে। সে কোথায় পড়ে যাচ্ছিল? লোকটা মিথ্যা কথা বলছে কেন? সে জেগেই ছিল, মাত্রই বিছানায় শুয়েছিল। কাজ শেষ করে পড়তে বসেছিল। একটু আগে পড়া শেষ হয়েছে। সে ভূতে আর একা থাকতে ভয় পায়, তাই যতক্ষণ না তপবন আসে ততক্ষণ সে ঘুমায় না। সে চট করে শুধালো। আমি কোথায় পড়ে যাচ্ছিলাম? তপবন বোকাশোকা কণ্ঠে বলল। পড়ে যাচ্ছিলে না? না গেলে তো ভালো, শুয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। বলেই তপবন তড়িঘড়ি করে কমফোর্টার টেনে দিয়ে শুয়ে পড়ল। রূপকথা তখনও অবুঝ পানে তাকিয়ে রইল তার দিকে। শাড়ি ঠিক করে পুনরায় বিছানার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। কামরায় তখন গা ছমছমে নীরবতা। সে ঘাড় কাত করে এক পলক পিঠ ফিরিয়ে শুয়ে থাকা লোকটিকে দেখে বলল। খাবার তো খাননি? দুপুরে অত হেভি খাবার খেলাম না, আর কিছু খেতে ইচ্ছে করছে না। বাবা ছেলে সে ঘুরিয়ে ফিরে একই কথায়। রূপকথা দীর্ঘশ্বাস ফেলল। ঘুম জড়ানো নেত্র বুঝে বলল। ধন্যবাদ। বদ্ধ নেত্রে তপবন কপাল কুচকাল। সেভাবেই শুধায়। কেন? সুপ্তারার জন্য অত কিছু করার জন্য ও অনেক খুশি হয়েছে। তপবন মৃদু হেসে বলল। তবে তো আমার শয়তানের মিমিকে উঠতে বসতে ধন্যবাদ দিতে হয়। কেন?
শুনলাম তানশানের মিমি আজ তানশানকে পিৎজা বানিয়ে খাওয়াইছে, তাও আবার রাত 11টায়। রূপকথা বিষণ্ণ কণ্ঠে বলল, পিৎজা খেতে ভালো হয়নি? প্রথমবার একটু খারাপ হবে স্বাভাবিক, দ্বিতীয়বার হয়ে যাবে। একে অপরের দিকে পিঠ দিয়ে দুজন সেভাবে মৃদুমন্দ কথোপকথনে মগ্ন হয়। কথোপকথনের মাঝে কেউ খেয়ালই করলো না তারা কতটা সহজ একে অপরের সাথে। রূপকথা খেয়াল করলো না নিখুঁত এই দুনিয়ায় সে কি করে মুখিয়ে থাকে সারাদিনের গল্পগুলো এই খুঁতযুক্ত লোকটার কাছে বলার জন্যে। কথোপকথনের এক পর্যায়ে সে প্রবল উৎকণ্ঠা নিয়ে ফিরে তাকায়, ডেকে উঠে। শুনছেন? সেই মিষ্টিমধুর উৎকণ্ঠা ভরা ডাকে তপবন মৃদু হেসে ফিরে তাকায়। গালের নিচে হাত দাবিয়ে আবছা আলোয় দুজনে একে অপরের পানে তাকায়। তপবন স্মিত হেসে বলে, শুনছি মুরবি, বলুন। ওই যে প্রিন্সিপালের বেয়ারা ছেলেটা আছে না, সে গতকাল আবার পথ আটকে দাঁড়িয়েছিল। তপবনের হাস্যোজ্জ্বল মুখশ্রীতে ভাটা পড়ল। গম্ভীর গলায় শুধায়, আবারও বিরক্ত করছে? না, কলেজে আসি না কেন তাই খবরদারি করছিল। রোজ কলেজে না গেলে নাকি ফেল করিয়ে দেবে। খাতায় প্রশ্নের জবাব লিখে আসতে পারলে কে ফেল করায় তা আমি দেখে নেব, চিন্তা করো না। কিন্তু সে জোরপূর্বক আমার নাম্বার নিয়েছে। রূপকথা রাগ ছেড়ে বলল। তপবনের দৃষ্টি সরু হয়ে আসে। গম্ভীর গলায় শুধায়, নাম্বার দিয়েছো? না পাগল আমি তাকে ঘোল খাইয়ে দিয়ে এসেছি, আপনার নাম্বার দিয়ে এসেছি আমি। বলে রূপকথা খিলখি দিয়ে হেসে উঠল। ভীষণ গুরুগম্ভীর মুখেও তপবন হেসে ফেলল। মেয়েটার কথা সুর আর হাসির শব্দে মিহি ঈশ্বরে বলল, গুড। এরপর থেকে বিরক্ত করলে সোজা আমায় ফোন দেবে, নয়তো প্রিন্সিপালের কাছে চলে যাবে, সে দেখে নেবে। আমি জানিয়েছিলাম তিশানের বাবাকে, কিন্তু ছেলে মানুষ তো জেদি। রূপকথা কিছু বলল না। নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলে মৃদু হাসলো। লোকটাকে বলতে পেরে শান্তি লাগছে, তার থেকেও শান্তি লাগছে সে প্রিন্সিপালের সাথে কথা বলেছে শুনে। এই বিশাল দুনিয়ায় মায়ের পরে এই শক্ত ছায়াতলে থাকতে তার ভালো লাগে। বক্ষ জুড়ে যে অব্যক্ত কিছু অনুভূতি ধীরে ধীরে বীজ বুনছে তা টের পেল না রূপকথা। টের পেল না লোকটার একটু যত্ন ভালোবাসার জন্য সে মুখিয়ে থাকে। কিন্তু তপবনের মুখশ্রীতে চিন্তা ছুঁয়ে যায়। তৃষান রূপকথা থেকে তার ব্যক্তিগত নাম্বার পেয়েছে, তবে তাকে মিথ্যা বলল কেন? আর কেনই বা ফোন দিল? এটা কি শুধুই ফাজলামো নাকি অন্য কিছু? কি বুঝেছো কথার মা? বোরকার নিচে মুখ লোকাইয়া চুইল্লা যাইবা আর আমরা চিনব না? আজকে তোমারে বাঁচাইব কে? কচি মাইয়ারে তো খালি দিলা না, আমরা না হয় তোমারে দিয়া তৃষ্ণা মিলাই। গজার কথায় মেঝেতে পড়ে থাকা নীলিমা দরদর করে ঘেমে উঠল। অন্ধকারাচ্ছন্ন একটা বদ্ধ ঘর, তাকে ঘিরে রয়েছে 7-8 জন। এতদিনের আতঙ্কগুলো বাস্তবায়ন হতে দেখে গলা শুকিয়ে আসলো নীলিমার। এই পশুদের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো পন্থা না পেয়ে অঝরে টপটপ করে গড়িয়ে পড়ল কিছু অশ্রুকণা। হাত জোর করে অনুনয় করে বলে, ওহ, আমায় ছেড়ে দিন, আমার মেয়ে দুটোর আমি ছাড়া আর কেউ নেই, দয়া। নীলিমার কথার মাঝে গর্জে উঠল গজা। মিন্টু হুঙ্কার ছেড়ে হিসিয়ে বলল, এই কথা বাড়াবি না, চুপ, একদম চুপ। এতদিন যাবৎ আমার তর পাইছি, আজকে তোরে তর পাইতে দেখবো। আজকে আর তুই ছাড় পাবি না, এই জন্য মানুষের আর মুখ দেখাতে পারবি না। বলেই গজা ঝাঁপিয়ে পড়ে নীলিমার উপর। বদ্ধ ঘর জুড়ে আর্তনাদ গুমড়ে গুমড়ে মরার হাহাকারের মুহূর্তেই বাতাবরণ ভ্যাবসা ভয়ঙ্কর থমথমে হয়ে উঠল। দৈহিক যন্ত্রণা মন্থর গতিতে নিয়ে যাচ্ছে নীলিমাকে মৃত্যুর দ্বার প্রান্তে। আম্মা, আমাকে ছেড়ে দিন। আম্মা, তুমি এমন করছো কেন? আম্মা, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না। আম্মা, আম্মা কথা বলছো না কেন? ও আম্মা, আমার আমার আম্মারে মেরে ফেললো, আমার আম্মা। ছটফট করতে করতে হু হু করে কেঁদে উঠল রূপকথা। কিছু হয়নি রূপকথা, শান্ত হও। তোমার আম্মা ঠিক আছে, কেউ কিছু বলতে পারবে না তাকে, আমি আছি তো। অনবরত পিঠে হাত বুলাতে বুলাতে তপবন উদ্বিগ্ন কণ্ঠে বলল। আর দুঃস্বপ্ন দেখে ঘেমে ওঠা মেয়েটি তখনও বদ্ধ নেত্রে ছটফট করতে করতে বলছে। তপবন পুনরায় শান্ত স্বরে বলল, না নেই, কেউ নেই, আমাকে মেরে ফেলেছে ওরা। আম্মা। কিচ্ছু হয়নি আম্মা, আম্মা ঠিক আছে রূপকথা। তুমি স্বপ্ন দেখেছ, চোখ খোলো, চোখ খুলে দেখো। বক্ষ ও মাঝে মুখ মেয়েটি মুখ ডুবিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে পিঠে হাত বুলাতে বুলাতে এবার মেয়েটার গালে আলতো হাতে চাপড় দেয়। ক্ষণকাল বাদে মেয়েটি দিগ্ভ্রান্ত পথিকের ন্যায় চোখ খুলে তাকায়, অস্থির পানে এদিক ওদিক তাকায়। অন্ধকারাচ্ছন্ন ঘরটা দেখে পুনশ্চ আর্তনাদ সুরে ডেকে ওঠে, আম্মা।
তপবন এক হাত বাড়িয়ে ল্যাম্পটা জ্বালিয়ে দিল। রূপকথা হতচকিত এদিক ওদিক তাকালো। মুখের সামনে ভেসে ওঠা ভারী ফর্সা মুখটা দেখতেই আম্মা কোথায় কিয়ৎকাল বাদ মস্তিষ্ক সচল হতে সে অবাক পানে তাকায় নিজের অবস্থানের দিকে। তাকে হতভম্ব করে দিয়ে অক্ষিপটে ভেসে উঠল অতি মোহনীয় এক দৃশ্য। নিজের অবস্থান দেখে সরব লজ্জা আড়ষ্টতা ভয়ে মিয়ে গেল মেয়েটি। সে হন্তদন্ত হয়ে তপবনের থেকে সরে যেতে যেতে অজুহাতে সুরে হড়বড়িয়ে বলল, দুঃখিত দুঃখিত, আসলে ঘুমের মাঝে বুঝতে পারিনি। আমার ঘুমের ধরন খুব খারাপ, আমি ইচ্ছে করে করিনি, ক্ষমা। রূপকথার কণ্ঠনালী রোধ হয়ে আসলো পৃষ্ঠদেশে পুরুষালী হাতের এক বৃহৎ থাবায়। এর সাথে রোধ হয়ে আসে দূরে সরে যাওয়ার চেষ্টাও। পৃষ্ঠদেশে মৃদু চাপ প্রয়োগ করতে রূপকথা পুনরায় লেপ্টে গেল প্রশস্ত বক্ষ মাঝে। মেয়েটার হতচকিত বিব্রত মুখ পানে চেয়ে তপবনে স্মিত হাসলো। হাত বাড়িয়ে চোখের পানিগুলো মুছিয়ে দিতে দিতে বলে, সমস্যা নেই, এভাবেই ঘুমাও, আমার অভ্যাস আছে। তানশানের তপবনের কণ্ঠনালী থমকায়। বাক্যটি সংশোধন করে পুনরায় বলে, তানশানে এমন 4 হাত পা জড়িয়ে ধরে ঘুমোতো আমায়, আমি বিরক্তই হই না, এভাবেই ঘুমাও। বলতে বলতেই মেয়েটিকে নিবিড়ভাবে জড়িয়ে নেয় নিজের সাথে। আর জড়তা আষ্টরতায় চুপসে যাওয়া রূপকথা চুপটি করে পড়ে রইল প্রশস্ত বুকটিতে। দেহ অসাড় হয়ে আসছে কেন কেন বিরোধ করছে বুঝতে পারছে না। পুরুষালী প্রথম নৈকট্য যে অসহনীয়। অজানা অনুভূতিতে হাঁসফাঁস করে উঠল রূপকথা। আতরের মিষ্টি সুগন্ধ পুরুষালী দেহের ওম আর উন্মুক্ত উদরে পুরুষালী হাতের উষ্ণ স্পর্শ অনুভব হতে মেয়েটি কিয়ৎকাল স্বকীয়তা হারিয়ে বসল। অসহ্য সেই নৈকট্য সহ্য করতে না পেরে মিনমিনে স্বরে বলল, আমার শাড়ি খুঁজে পাচ্ছি না, ছেড়ে দিন। সাথে সাথে ভেসে আসে তপবনের ভারী জড়ানো কণ্ঠ, আমি তো একদিনও খুঁজে পাই না তোমার শাড়ি, তবে আজ মনে হয় আমার পিঠের নিচে আছে। খোঁজার দরকার নেই, প্রতিদিনের থেকেও বাজে অবস্থায় থাকো। বলেই তপবন কমফোর্টার দিয়ে নিজেদের পুরোপুরি ঢেকে নিল। অন্যদিকে রূপকথা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল তরাক বুকসুপ্ত হাসির উজ্জ্বলতায় উজ্জ্বল পুরুষালী মুখটার দিকে। হতভম্ব হয়ে শুধায়, প্রতিদিনের থেকেও বাজে অবস্থা মানে? তপবন উপচে পড়া হাসি লুকিয়ে মিছে গাম্ভীর্যতার সাথে বলল, প্রতিদিন, তুমি প্রতিদিন এভাবেই আমার বুকের মাঝে ঢুকে ঘুমাও। রূপকথা আশ্চর্য হয়ে গেল। কোনো মতে এই লজ্জাজনক মুহূর্ত সামলে উঠতে পারছে না। লোকটা কি রাতের ওই লজ্জাজনক পরিস্থিতির জন্য এভাবে তাকে লজ্জায় ফেলছে? সে কপট রাগ দেখিয়ে বলল, আপনি মিথ্যে কথা বলছেন, রাতেও মিথ্যে বলেছিলেন। মোটেই না, আমার কাছে প্রমাণ আছে। তপবনের দৃঢ় কণ্ঠে রূপকথা মিইয়ে গেল। রাতের সেই লজ্জাজনক পরিস্থিতি তপবন ভুলেনি। নিতান্তই পিচ্ছি একটা মেয়ের কাছে ওভাবে হেনস্থা হয়ে তপবনের বেজায় রাগ হয়েছিল নিজের উপর। কেন জোর গলায় বললেই তো হতো, আমার স্ত্রী, আমি ছুঁয়েছি, কি সমস্যা? তা না, সে বোকা সেজে বসেছিল, কিন্তু তার 2 ঘন্টার ব্যবধানে রাগ উবে যায় মেয়েটার কাণ্ডে। এমন মোহনীয় মুহূর্তের ফায়দা না লুটলেই না। সে মিটিমিটি হেসে শুধায়, প্রমাণ দেখাবো? রূপকথা সরব থমথমে মুখে বলল। তপবন হাসি আটকাতে পারে না, হো হো করে হেসে উঠল। রূপকথা নিভে যাওয়া আদলে বলা বাচ্চা বাচ্চা কথাটাতে মেয়েটাকে আজ চরম লজ্জায় ফেলতে ইচ্ছা করছে। সে কোনো মতে নিজেকে দমাতে পারল না। হাত বাড়িয়ে বেডসাইড মিনি কাবার্ডের উপর থেকে ফোনটা আনে। অন করে সেটা রূপকথা চোখের সামনে তুলে ধরতে লাজে টলমল করে উঠল রূপকথার আখিদ্বয়। অর্ধনগ্ন বদনে তপবনের বুকে পড়ে ঘুমাচ্ছে সে। রাগে দুঃখে লজ্জায় সে ঘাড় কাত করে তাকায় তপবনের দিকে। দৃষ্টিতে তার অসহায়ত্ব। মিটিমিটি হাসতে থাকা তপবন ভ্রু নাচিয়ে শুধায়, কি? রূপকথা মিনমিনে স্বরে অনুনয় করে বলল। এটা ডিলিট করে দিন। সহসা তপবন ফোনটি সরিয়ে ফেলল। কপাল কুঁচকে বলল, কেন ডিলিট করব? এটা আমার বিপদের সঙ্গী, এটা না থাকলে তো আজ দিয়েছিলে আমার উপর মিথ্যে এলিগেশন লাগিয়ে। রূপকথা পুনরায় অনুরোধ করল। দয়া করে ডিলিট করে দিন, আর কখনো এমন করব না। কি করবে না? তপবন ভ্রু নাচিয়ে শুধায়, এই যে এভাবে আর এলোমেলো হয়ে আপনার উপর ঘুমাবো না আর। কেন ঘুমাবে না? এভাবে না ঘুমোলে তারপর পড়ে যাবে, কোমর ভাঙবে, তারপর আমায় ডাক্তার কাছে নিয়ে ছুটতে হবে, আমার অনেক টাকা খরচ হবে, তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, সংসারের কাজে হাত বাড়তে পারবে না, তোমার মনোনীত ভাবির কত কষ্ট হবে জানো? তপবন গম্ভীর গলায় বলা কথাগুলোতে এক বিরূপ পরিস্থিতি ভেসে উঠল রূপকথার অক্ষিপটে। তপবন পুনরায় শুধায়, কি আমি ঠিকই বলছি না? রূপকথা বোকার মতো সিরিয়াস ভঙ্গিতে হ্যাঁ বোধক মাথা নাড়ল। তপবন মিটিমিটি হেসে সাবাসী জানিয়ে বলল, এই তো গুড, এখন ঘুমাও। বলেই তপবন রূপকথার মাথাটা চেপে ধরল নিজের বুকে।
রূপকথাও জড়তা লজ্জা আঁকড়ে চুপ করে শুয়ে রইল। অন্তরালে থাকা সদ্য পরিস্ফুটিত যুবতী মনটিতে যে তাণ্ডব চলছে, এহেন পুরুষালী নৈকট্য যে অনর্থ ঘটিয়ে ছাড়বে। ওষ্ঠক্ষণে লাজমাখা হাসি ভর করে মেয়েটির। তপবন তপ্ত শ্বাস ফেলে চোখ বন্ধ করে। স্রোতের তালে গা ভাসাতে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ছোটবেলা থেকে এটাই করে আসছে। জীবনে কম বিরূপ পরিস্থিতির সম্মুখীন তো হয়নি। সবকিছু এভাবে নিস্তরঙ্গ নির্মেঘ শান্ত ব্যক্তিত্বের সাথে গা ভাসিয়ে দিয়েছে। তবে এই যে স্রোতের সাথে সদ্যযুক্ত হওয়া কচুরিপানা ফুলটি পথটাকে একটু একটু নয় অনেক বেশি স্নিগ্ধ উপভোগ্য করে তুলছে। চোখ বুঝতেই যেন ফজরের আজান পড়ে গেল। রূপকথার এই জীবন যুদ্ধে ঘুম খুব কমই দেখা যায়। সংসার পড়াশোনার ছেলের সামনে ঘুমকে খুব একটা প্রশ্রয় দেওয়া হয় না। তানশান অজু করে বের হতে রূপকথাকে কানটুপি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তিতে চবর্গীয় শব্দ করল। রূপকথা নিরুত্তর অগ্রাহ্য করল সেই বিরক্তি। তানশানের দিকে তোয়ালে এগিয়ে দিয়ে শুধায়। আজ কয়টায় ছুটি হবে? তানশান মুখ মুছতে মুছতে বলে, 12:40-এ। ও, টিফিনে কি দেব? আপনার কিছু দেওয়া লাগবে না, জবা ফুপি জানে টিফিনে কি দিতে হবে। তানশান গম্ভীর স্বরে রূপকথা তেরা কণ্ঠে বলে, পছন্দের কোনো খাবার থাকলে বলো, নয়তো করলা ভাজি আর পোড়া রুটি দিয়ে দেব। তানশান চোখ মুখ কুচকে বলে, হাও, কি বাজে কম্বিনেশন! করলার সাথে পোড়া রুটি, এগুলো আপনার পচা মাথা ছাড়া আর কারোর মাথায় আসতে পারে না। রূপকথাও নির্বিকার তাকিয়ে রইল কুচকানো দৃষ্টির দিকে। তানশান তার দৃঢ় তেদর চেহারা দেখে ফোঁস করে নিঃশ্বাস ফেলে। সে জানে মিমি নামক এই মানুষটা তার কোনো কথা শুনবে না, তাই সে বলল, ক্রিম পাস্তার কাটস দিলে হবে। গতকালকের পিৎজা বানাতে দম বেরিয়ে গিয়েছিল, আজ আবার এই নতুন কি খাবারের নাম বলল ছেলেটা। রূপকথা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু ক্রিমি পাস্তা তো আমি বানাতে পারি না, এটা কি? রূপকথা অসহায় কণ্ঠে। তানশান স্মিত হাসলো, ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে প্রহসনের সুরে বলল, এর জন্যই বলি বেশি চালাকি না করতে। নিজের চালাকি নিজের উপরে ভারী পড়লো। এখন কিন্তু আমায় পাস্তা বানিয়ে দিতে হবে, সেটাও আপনার হাতে। না দিতে পারলে আজ আমি টিফিনই নেব না। রূপকথা ঠোঁটে ঠোঁট চাপলো, কোমরে হাত দিয়ে জেদি কণ্ঠে বলল, মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছু নেই, আমি পাস্তা বানিয়েই ছাড়বো। টেস্ট ভালো হবে, কিন্তু গতকালের মতো হলে হবে না। তানশানের কথায় রূপকথা চোখ মুখ কুচকে বলল, হ্যাঁ হ্যাঁ, টেস্ট কালার সব ঠিক হবে, দেখে নিও। চ্যালেঞ্জ নিচ্ছেন? তানশান ভ্রু উঁচিয়ে শুধায়। রূপকথা দৃঢ় কণ্ঠে মাথা নেড়ে বলল, হুম। আচ্ছা যান, শুভকামনা রইল আপনার জন্য। জিতলে আপনাকে একটা উপহার দেব। তানশানের কথায় রূপকথা কপাল কুচকে শুধায়, কি উপহার দেবে? সেটা আগে জিতুক। আচ্ছা। আপনি কি আজও কলেজে যাবেন না? রূপকথা না বোধক মাথা নাড়ল। তানশান তার দিকে ফিরে তাকায়, নম্র কণ্ঠে বলল, তাহলে আপনি পারবেন কি করে? দাদুমণি এখন আর ঝামেলা করে না, পাপা তার সাথে কথা বলেছে। রূপকথা মলিন হাসলো তানশানের কথায়। সে মুগ্ধ হয় তানশানের শিক্ষা দেখে। এসেছে থেকে সে একদিনও সৎমা হিসেবে তানশানের থেকে খারাপ আচরণের শিকার হয়নি, বরং তার জন্য নিজের দাদির বিরুদ্ধে আওয়াজ তোলে। গতকাল রাতে বাবা ছেলের প্রশ্নের সম্মুখীন হতে হয় নির্জনা বেগমকে। সে বলল, তোমার মেজো মায়ের শরীরটা ভালো না, তার উপর সংসারের সব কাজ আমি ফেলে রাখতে পারি না, আর তোমার পাপা আমায় খুব ভালো করে পড়াচ্ছে, ঠিক পারবো, চিন্তা করো না। তানশান প্রেক্ষিতে কোনো জবাব দেয় না। কিয়ৎকাল বাদ বলে, আচ্ছা, আমি আপনার ক্লাসের পড়া আর নোট কালেক্ট করে নিয়ে আসবো। সত্যি? রূপকথার উচ্ছ্বসিত কণ্ঠে তানশান উপর নিচে মাথা দোলায়। রূপকথা কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ধন্যবাদ। ততক্ষণে তপবন ছেলের ঘরের সামনে এসে হাজির হয়। বাবাকে দেখতেই তানশান দ্রুত কেটে পড়তে চায়, কিন্তু পারে না। তার আগে রূপকথা তার পথ আটকে দাঁড়ায়। জোরপূর্বক কানটুপিটা পরিয়ে দিতেই তানশান নাক মুখ কুচকে বিরক্তি নিয়ে বলে, এটা না পড়লে হয় না? না, হয় না। রূপকথার জেদি কণ্ঠে তানশান বাবার দিকে তাকিয়ে রাগ ঝেড়ে বলে, আমায় জেন্টল পার্ক থেকে ক্রোশের মাফলার কিনে দিবে, তবু এই কানটুপি আর পরবো না। এই মিমি এটা না পরিয়ে আমায় পিছু ছাড়ে না। তপবন ছেলে রাগান্বিত কণ্ঠে স্মিত হেসে বলল, তোমার মিমি ওটা না পারলেও আমি ঠিকই পারতাম। এখানে এসো তাড়াতাড়ি। তানশান এগিয়ে গিয়ে বাবার হাত ধরে বলল, তুমি কিন্তু আমার জন্য মাফলার কিনে দান। তপবন ছেলেকে এক হাতে বুকের সাথে আগলে নিয়ে বলল, স্কুল শেষে ডেভিস চাচাকে বলবে অফিসে নিয়ে যেতে, একসাথে গিয়ে কিনে আনবো। তানশান খুশি হয়ে যায়।
খুশি মনে নামাজের উদ্দেশ্যে বের হয় বাবা দাদার সাথে। প্রভাতের অম্বর তখন ধূসর, শৈত্যপ্রবাহে কুয়াশাচ্ছন্ন মেঘলা অম্বর, চারিদিকে নিস্তব্ধতা, পবনে পাখিরা নিশ্চিহ্ন, কুয়াশার শীতল বাতাবরণে প্রকৃতি সহ মানব জীবন গুটিয়ে আছে। ভোরের আলো তখন আধো আধো ফুটেছে। অত্যাধিক পরিমাণে কুয়াশা, তপবন, তানশান আর তকদির শিকদার বাড়িতে চলে আসে। আজ আর হাঁটতে যায়নি। ধূসর আভায় আচ্ছাদিত ধরণীর বুকে যখন সকলে উষ্ণতার খোঁজে নিমগ্ন, তখন ছোট মেয়েটি স্বল্প কিছু বস্ত্রে কুয়াশার মাঝে উদাসীন চিত্তে দাঁড়িয়ে আছে। অমিয় ও দৃষ্টি কাণ্ডজুড়ে সেজে থাকা পাকা পাকা টক বড়ইয়ের দিকে, হাতে একটা বই। থাই গ্লাসের সাথে হেলান দিয়ে নির্মেঘ নয়নে দেখে চলেছে সেই উদাসীন দৃশ্য। প্রকৃতির সাথে সাথে মেয়েটার মুখ অস্বাভাবিকভাবে অন্ধকারাচ্ছন্ন। কারো মন খারাপের ওষুধ হতে পারাটা বেশ প্রিয় হওয়ায় কয়েক পা এগিয়ে যায় তপবন। ক্ষণপরিচিত তীব্র সেই আতরের সুগন্ধ আরও সন্নিকটে আসতে মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকায়। সরব নাকটি ঠেকে যায় প্রশস্ত বক্ষটিতে। পরিস্থিতি উপলব্ধি করার আগে নিজেকে শূন্যে আবিষ্কার করে রূপকথা। চোখের সামনে ভেসে উঠল এক থোকা টক বড়ে ওষ্ঠকোণে স্মিত হাসি নিয়ে সে মাথা নুইয়ে তাকায় বক্ষদেশ বরাবর থাকা পুরুষটির মুখটার দিকে। তপবন ভ্রু নাচিয়ে বলল, ডোন্ট থিঙ্ক আই এম এ হিরো যে 1 ঘন্টা পর পর এভাবে শূন্য তুলে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো। 5 মিনিট সময় তাড়াতাড়ি বড়াই ছিল। রূপকথার উদাসীন মুখটি ঠিকরে হাসি বেরিয়ে আসে। তপবন স্মিত হাসে। বিলম্বহীন চুলের ভাঁজে ছোট একটা হাত গলিয়ে দেওয়া হয়। শক্ত করে একগোছা চুল মুঠিতে আঁকড়ে নেয়। ফলস্বরূপ পুরুষালী মাথাটা লেপটে যায় মেয়েলি বক্ষদেশে। টকবড়ের দিকে সদ্য বাড়ানো হাতটা কেঁপে উঠল সেই স্পর্শে। হতচকিত এক পলক তাকায় বুকে লেপটে যাওয়া মুখটার দিকে। বদ্ধ নেত্রে চুপটি করে লেপটে আছে তপবন। লাজমাখা হাসি নিয়ে কম্পিত হাতে বড়ই পারতে লাগলো। বড়ই পাড়া হতে রূপকথা মিহিসরে বলল, হয়ে গিয়েছে। তপবন নামিয়ে দিল রূপকথাকে। রূপকথার মুখ জুড়ে তখন হাসির রেখা। এই হাসির কারণ যে বড়ই। তপবন কপাল কুঁচকে শুধায়, মেয়েরা এতটা পছন্দ কেন করে? রূপকথা হেসে বোকাশোকা কণ্ঠে বলল, কারণ ছেলেরা পছন্দ করে না তাই। তপবন মিছে অভিভূত কণ্ঠে বলল। আপনার জবাবে আমি অভিভূত। রূপকথা ফের খিলখিলিয়ে হেসে উঠল। তপবন স্মিত হেসে শুধায়, বাইরে যাবে? রূপকথা সরু চোখে চেয়ে বলল। আম্মা দেখলে রাগারাগি করবে। রূপকথার কথায় তপবন হেসে উঠে। রূপকথা জিজ্ঞাসা করে, হাসছেন কেন? তপবন হাসি থামিয়ে বলল, মনে হলো আমি উঠতি বয়সের। কেউ গার্লফ্রেন্ড নিয়ে বাইরে যেতে চাচ্ছিল বলে আম্মু পিটাবে। আমার বউ যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাব। আম্মু কি বলবে? আম্মু কিচ্ছু বলবে না। আব্বুকে বলবো তাকে নিয়ে ঘুরতে যেতে। তপবনের কথায় পুনশ্চ রূপকথা খিলখিলিয়ে হেসে উঠে। তপবন তার হাত আঁকড়ে ধরে তাড়া দিয়ে বলল, চলো। এই পোশাকেই? এটা শহর, কেউ কারো দেখে তাকানোর সময় হয় না। ভালো করে সোয়েটার পরো আর কানে চাদর পেঁচিয়ে নাও। তপবনের কথা মতো রূপকথা সেভাবেই তৈরি হয়ে নেয়। গ্যারেজে গিয়ে তপবন এরোজের বাইকটা বের করে। তার বাইকটা নেই, ছিল বিক্রি করে দিয়েছে। সে উঠে বসে রূপকথাকে বসার জন্য বলে। রূপকথা ভয়ে ভয়ে উঠে বসলো। রূপকথার বসার ধরন দেখে তপবন তাকে টেনে কাছে নিয়ে আসে। রূপকথা 2 হাত টেনে নিজের পেট জড়িয়ে নিয়ে বলল, অ্যাক্সিডেন্ট করলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তার থেকে কষ্ট করে একটু এই বুড়োকে ধরে বসুন, মুরবি। রূপকথা স্মিত হেসে জড়িয়ে ধরে তপবনের পেট। কুয়াশা মাখা সেই প্রভাতে একটা সুন্দর শীতল স্বল্প গতিসম্পন্ন বাইক রাইডে দুজনের মনে প্রশান্তি ছেয়ে গেল। তপবন 7 নম্বর ঘাটে গিয়ে বাইক থামায়। নদীর পাড়ে গিয়ে দাঁড়ায় দুজনে। তপবন বাইক থামিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় রূপকথার পাশে। রূপকথা তখন মগ্ন সতেজ শীতল বাতাবরণের মাঝে। হাতে হাতে স্পর্শ হতে মেয়েটার বরফের ন্যায় ঠান্ডা হাতটি উদ্বিগ্নতা সৃষ্টি করে। তপবন আঁকড়ে ধরে হাতটি নিজের হাতের মাঝে নিয়ে ঘষতে ঘষতে মৃদু উদ্বিগ্নতা নিয়ে বলে, তোমার হাত তো বরফ হয়ে আছে, শীত করেছে নিশ্চয়ই। এমনি হাত ঠান্ডা হয়ে আছে, প্রায়শই এমনটা থাকে। রূপকথা উদাসীন কণ্ঠে বলল। তপবন নিরুত্তর ঘষতে থাকা হাতটি নিজের ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিল। রূপকথা তার কাণ্ডে হেসে শুধায়, এক হাত গরম করছেন, আরেক হাত তো সেই বরফ। তপবন মেকি ভাবুক কণ্ঠে বলল, এইটাও তো ঠিক, ওয়েট। বলেই তপবন মেয়েটিকে নিজের সম্মুখে টেনে এনে দাঁড় করে। অতঃপর দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে ট্রাউজারের 2 পকেটে ঢুকিয়ে নিল। অসহনীয় নৈকট্যে আড়ষ্ট রূপকথা মিয়ে দাঁড়িয়ে রইল বক্ষ মাঝে। নদীর অপর পাশ থেকে তখন একটু আটু সূর্যের আলো দেখা যাচ্ছে। কুয়াশা কাটছে ধীর গতিতে। নদীর পাড়ে তখন এক যুগলের সেই মনোমুগ্ধকর দৃশ্য। পথচারীরা দেখেও না দেখার ভান করে চলে যায়। সেইভাবেই নীরবে কেটে যায় কিছুক্ষণ। তপবন নীরবতা ভেঙে শুধায়, মন খারাপ কেন? রূপকথার উদাসীনতারা আশকারা পায়। মনে চেপে রাখা কিছু যাতনা রাখতে চায় কারো কাছে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। এই যে বিশাল শহরটিতে সে চোখ বুজে বিশ্বাস করতে পারে শুধু এই মানুষটাকে।
তবে তার অন্তরালে থাকা সুপ্ত যাতনাগুলো জানার অধিকারও নিশ্চয়ই রাখে। সে চোখ তুলে তাকায় তপবনের মুখ পানে, ধিমি স্বরে বলে, আমার বাবা চরিত্রহীন নয়। কে বললো এমন কথা? যেই মানুষটা এত সুন্দর একটা অংশের জনক, সেই মানুষটা কখনো চরিত্রহীন হতে পারে না। নিস্তরঙ্গ নিরুত্তাল নদীর থই থই পানির দিকে দৃষ্টি রেখে বলে তপবন। আর যদি হয়? রূপকথা নিরুদ্বেগ কণ্ঠে তপবন ম্লান হেসে বলল, হলে হবে। আপনার কোনো সমস্যা নেই? থাকার তো কথা নয়। কেন নয়? আমি তো আপনার সাথে জুড়ে আছি। আপনার সম্মানে আঘাত আনবে না? তপবন নিরুদ্বেগ ডানে বামে মাথা নেড়ে বলল, যার নিজের গায়ে কলঙ্ক লেপ্টে আছে, তার আবার অন্যের গায়ে কলঙ্ক দেখে সম্মানহানি হবে কি করে? কি বলছেন? রূপকথার অবুঝ কণ্ঠে তপবন তার দিকে তাকায়। মৃদু হেসে পকেট থেকে এক হাত বের করে লালচে নাকটা ছুঁয়ে দিয়ে বলে, এত ভেবো না। বাবা মায়ের কর্মের ফল সন্তানরা কেন পাবে? এই প্রশ্নের কখনো যোগসই জবাব আমি পাইনি। প্রতি ক্ষেত্রে দেখেছি বাবা মায়ের ভুলের শাস্তি সন্তানদের পেতে হয়। তাই যতদিন আমি আছি, কখনো এই কথাটির প্রভাব তোমার উপর পড়তে দেব না। রূপকথা নিরুত্তর রয়। কিয়ৎকাল বাদে শুধায়, ক্রিমি পাস্তা কি এটা কি করে বানায়? কি করবে? খেতে ইচ্ছে করছে? তপবনের কৌতূহলী গলায় রূপকথা না বোধক মাথা নেড়ে বলে, তানচান টিফিনে এটা চেয়েছে। এটা না বানিয়ে দিতে পারে সে আজ টিফিন নিয়ে নেবে না কোনো। আর বানাতে পারে উপহার দেবে। আমার সাহায্য করুন না। শেষের কথায় অনুনয় ছিল। তপবন প্রগাঢ় হাসলো তার কথায়। মা ছেলের এই বন্ধুত্বপূর্ণ খোটাখুটির সম্পর্কেও তাকে প্রশান্তি দেয়। সে পকেট থেকে ফোন বের করে ইউটিউব থেকে পাস্তার রেসিপি বের করে দেয়। একের পর এক পাস্তার রেসিপি দেখে রূপকথা আনন্দে আত্মহারা হয়ে গেল। বাড়িতে গিয়ে একটা রেসিপি ফলো করে সে পাস্তা বানায়। টিফিন দেওয়ার আগে তানশানকে টেস্ট করার জন্য একটু দিলে সে অবাক হয়ে যায়, প্রশংসা করেই বলে, অসাধারণ হয়েছে। রূপকথা উচ্ছ্বসিত কণ্ঠে শুধায়। টেস্ট হয়েছে? তানশান মৃদু হেসে বলল। একদম পারফেক্ট। রূপকথা হাসি মুখে বলল, তাহলে আমি তো চ্যালেঞ্জ জিতে গিয়েছি। আমার উপহার দাও এখন। তানশান মাথা নেড়ে বলল, ও হ্যাঁ, আপনার উপহার। আসুন, উপরে নিয়ে আসুন, দিচ্ছি। রূপকথা উৎফুল্লতা নিয়ে তানশানের পেছনে পেছনে যায়। তানশান বাবার ঘরে ঢুকে খুঁজে খুঁজে রূপকথার ফিজিক্স সাপ্লিমেন্ট বের করে। সেখান থেকে সদ্য শেষ হওয়া চ্যাপ্টারটা বের করে বলল, আমি স্কুল থেকে আসার মধ্যে এই চ্যাপ্টারের সব সৃজনশীল প্রশ্নগুলো শেষ করবেন। আনন্দিত রূপকথা বোকা বনে গেল। কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে শুধায়, তুমি না বললে আমায় উপহার দেবে? তানশান মিটিমিটি হেসে বলল, এটাই আপনার উপহার। রূপকথা রাগান্বিত দৃষ্টিতে তাকায়। রাগান্বিত স্বরে শুধায়, তুমি চিটিং করছো আমার সাথে? তানশান জবাব দেয় না, কি করে হেসে উঠল। রূপকথা তেতে উঠে হাতের কাছে তোয়ালেটা ছুঁড়ে মারল তার মুখের উপর। তানশান সেটা ক্যাচ ধরে হাসতে হাসতে বলল, মিমি বোকা হয়ে গিয়েছে। রূপকথা তেড়ে যায় তার দিকে। তানশান তোয়ালে ছুঁড়ে মেরে এক ছুটে নিজের ঘরে দৌড়ে চলে যায় আর সপাটে দরজা আটকে দেয়। রূপকথা দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, বের হও আজ পাজি ছেলে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা নির্জনা বেগম সরু চোখে তাকিয়ে থাকে রূপকথার পানে। যত বোকাশোকা ভেবেছিল ততটা বোকা নয় মেয়েটি। নিজাম ঠিক বলে, নয়তো বাবা ছেলেকে এত অল্প সময়ের মধ্যে হাত করে কিভাবে। সে চাপা নিঃশ্বাস ফেলল। ছেলের বউ যতই অপছন্দের হোক না কেন, দিন শেষে ছেলে নাতির হাসি মুখ তাকে প্রশান্তি দেয়। মা বোনের একটা উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা। রূপকথা নামক ছোট্ট মেয়েটিকে সংসারে টানাপোড়ান ছাড়িয়ে পড়াশোনার দিকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যায়। দৃঢ় প্রতিজ্ঞা আর বাবা ছেলের সহায়তায় ম্যাথ নামক জটিল বিষয়টি ইদানিং সহজ হয়ে উঠছে রূপকথার কাছে। যে মেয়েটি ম্যাথ দেখলে দূরে পালাতো, মুখস্থ করে পরীক্ষা দিত, সেই মেয়েটি এখন একা একাই ম্যাথ করে। বেশিরভাগ সময়ই তাকে ম্যাথ নিয়ে ঘাটাঘাটি করতে দেখা যায়। কেটে যায় আরও এক সপ্তাহ। এই দিনগুলোতে চমকপ্রদ এক দুর্ঘটনা ঘটে যায় মেয়েটির সাথে। শাশুড়ির কটূক্তি থেকে রক্ষা করতে বাবা ছেলে দুজনের ভূমিকা মুগ্ধ করে রূপকথাকে। ইদানিং শাশুড়ি আর তাকে কথায় আঘাত করতে পারে না। কাজ নিয়ে দু একটা ভুলচুক হলে তার জন্য দুটা কথা শোনালেও ব্যক্তিগত কোনো কারণ নিয়ে কথা শোনাতে আসে না। সহজ এই জীবনযাত্রায় তানশান নামক ছেলেটির জীবনে জোরপূর্বক মা হয়ে ওঠার যাত্রাটাও বেশ সহজ হয়ে গিয়েছে। কঠিন তো তখন হতো যখন ছেলেটি সহ্য না করত। সে যত অধ্যত্বপূর্ণ আচরণ করুক না কেন, তানশান তার নীরবে গলাধ্যকরণ করে। এভাবে করতে করতে ছেলেটার দিন শুরু এবং শেষ হয় রূপকথার সান্নিধ্যে। তার প্রয়োজনীয় একটা কাজেও তপবন, জবা কিংবা মৌনতার হাত দিতে হয় না। তবে চমকপ্রদ ঘটনা এটা নয়। এই চমকপ্রদ ঘটনা তো একটু বেশি চমকপ্রদ।
যখন সদ্য যুবতীর তকমা পাওয়া মেয়েটি বুঝতে পারে বয়সে দুর্বার গতিতে তাকে ছাড়িয়ে যাওয়া তপবন শিকদার নামক ব্যক্তিটি তার ছোট্ট মনটিতে প্রেমময় এক দোলা দিয়ে যায়। লোকটার উপস্থিতিতে অন্তঃস্থল কেমন অস্থির হয়ে পড়ে। হঠাৎ বোকা বোকা কাজ করে বসে লোকটার সামনে। লোকটার একটু অ্যাটেনশন পাওয়ার জন্যে সে কত শত প্রয়াস চালায়। কাজের ফাঁকে ফাঁকে বারংবার তার দৃষ্টি গিয়ে আটকায় ধূসর বর্ণের ওই দৃষ্টিদ্বয়ের উপর। দিন শেষে যখন বিছানায় পিঠ এড়িয়ে দেয় তখন বসে বসে হিসেব করে লোকটা আজ কতবার তার দিকে তাকিয়েছে। না তাকালে কেন তাকায়নি? তাকে কি দেখতে ভালো লাগছে না? ক্লাসে তখন বয়স্ক বায়োলজি টিচার নিজের ক্ষীণ কণ্ঠের সাহায্যে শেষ বেঞ্চ পর্যন্ত আওয়াজ পৌঁছানোর যুদ্ধে মগ্ন। সর্বশেষ বেঞ্চে বসা রূপকথা কিছু শুনতে না পেয়ে বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেলল টিচারের পানে। এই সব তিনি আজ এত বছর যাবৎ শিক্ষকতা করেছে কি করে? তন্মধ্যে এই নৈমির গুরুগম্ভীর কণ্ঠ তার পূর্ণ মনোযোগ কাড়ে। তার মানে তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক নেই? রূপকথা না বোধক মাথা নাড়ল। তার মানে তোমার স্বামী এখনো তানশানের মাকে ভালোবাসে? নূর চঞ্চল কণ্ঠে বলল। রূপকথা মিয়ে যাওয়া স্বরে বলল, কেন ভালোবাসবে না? সে তার স্ত্রী, তার সন্তানের মা। আর এটা তো সত্যি যে সে থাকলে আমাদের এই পরিস্থিতি হতো না। তুমি অনেক বুঝধার, কিন্তু আপাত দৃষ্টিতে এগুলো বোকামি। আমরা তো বলছি না যে সে তার আগের স্ত্রীকে ভালোবাসতে পারবে না। আমরা বলছি যা গিয়েছে গিয়েছে, এখন যা আছে তা আগলে সুন্দর করে বাঁচতে হবে। তোমারও তো অনুভূতি রয়েছে। নৈমির কথা বেশ ভালো লাগলো রূপকথার। সে মাথা নাড়িয়ে সায় জানায়। নৈমি ফের শোধায়, এখন পর্যন্ত তার আচরণে তোমার প্রতি একটুও ভালোবাসা ছিল না? রূপকথা ভাবুক হলো। সে নিশ্চিত সেদিন লোকটা ইচ্ছে করেই তাকে কাছে টেনেছিল, কিন্তু এটা কি শুধুই দায়িত্ববোধের জায়গা থেকে? তাকে কি ভালোবাসে না? শুধু দায়িত্ববোধের জায়গা থেকেই কি তার সাথে সুন্দর আচরণ করে? সে বলল, একটু একটু। রূপকথার এহেন কথায় শর্ট টেম্পার নড়তে উঠল, রেগে বলল, কিসের একটু একটু? আজ গিয়ে সোজা কলার ধরবে আর জিজ্ঞাসা করবে, এই বুড়ো ভালোবাসবি কিনা বাসবি না বল? বিয়ে করেছিস কি শোকেশে সাজিয়ে রাখার জন্য? নৈমি আর রূপকথা সহসা চেঁচিয়ে উঠল। নূর! নূর মুখ বাঁকিয়ে বলল, তোদের মতো এত নাটক আমি করতে পারি না। ভালোবাসবে না তো বিয়ে করেছে কেন? আমার স্বামী আমায় ভালো না বাসলে আমি ঘরেই ঢুকতে দিই না। রূপকথার নৈমি হতাশার নিঃশ্বাস ফেলল। নৈমি রূপকথার পানে তাকায় শুধায়, আমায় একটা কথা বলো তো, তুমি কি তাকে ভালোবাসো? রূপকথা জবাবহীনতায় ভুগল। নৈমি আর নূর ফের দীর্ঘশ্বাস ফেলল, বলল, ভালোবাসো কিনা বলতে পারো না, অথচ সে কেন একজন স্বামীর মতো আচরণ করে না তাই নিয়ে তোমার কৌতূহল? বিষয়টা এমন না। রূপকথার কথা থেমে যায় নূরের ব্যগ্র কণ্ঠে। নূর তাকে থামিয়ে বলল, বিষয়টা কেমন আমরা বুঝতে পারছি। বিয়ে করলে এমন একটু আধটু আবেগে ছোঁয়া লাগে। তুমি বুঝতে পারছো না। তুমি তোমার স্বামীকে ভালোবাসো, তুমি চাও তোমার স্বামীও তোমায় ভালোবাসো, কিন্তু তোমার স্বামী তো বুড়ো, তাই বোঝে না। আহ নূর! নৈমি বিরক্ত হয়ে বলল, একজনের সাথে এত বছর ঘর করে আরেকজনকে সে মনে জায়গা দেওয়া খুব কঠিন। সম্পর্কটা জটিল, তাকে সময় দিতে হবে এই সম্পর্ক মেনে নিতে। তার মানে তপবন রূপকথাকে মনে জায়গা দিতে পারছে না। দীর্ঘ কথোপকথনের সমাপ্তি ঘটল এই ভাবনা দ্বারা। হ্যাঁ, তপবন তো কখনোই তার সাথে একজন স্বামীর ন্যায় আচরণ করে না। কেন তার প্রতি কোনো আগ্রহ অনুভূতি নেই? কেন করে না? সদ্য প্রেমে পড়া মেয়েটির মনে এত সব প্রশ্নের জবাব দিল মানুষটির জীবনে এখনো থেকে যাওয়া কারো উপস্থিতি। মানুষটি যে এখনো তার মধ্যেই আটকে আছে এবং তার মধ্যে মুগ্ধতা খুঁজে চলেছে। সেদিন কক্ষে একা একা একটা পুরনো অ্যালবাম দেখছিল তপবন। মুখে লেগেছিল স্নিগ্ধ হাসি। সেই স্নিগ্ধ হাসির রহস্য জানতেই রূপকথা কিছুটা স্বভাব থেকে বেরিয়ে উকি দিয়েছিল। বিশাল আকৃতির অ্যালবামের পুরো পৃষ্ঠা জুড়ে এক হাস্যোজ্জ্বল মুখের মিষ্টি নারীর ছবি ভেসে ওঠে, যে কিনা পেছন থেকে তপবনের ঘাড় জড়িয়ে ধরেছিল। একজন মৃত মানুষের জন্য হিংসা লালন করার মতো নিকৃষ্ট সে নয়, তবে প্রতিটা বিবাহিত মেয়ে চায় স্বামীর ভালোবাসা অ্যাটেনশন পেতে। রূপকথার বয়সের এই সময়টাতে প্রেম আসে ভিন্ন ভিন্ন রূপে, তবে রূপকথা জানে সৃষ্টিকর্তা তার প্রেমের পড়ার গণ্ডি বা বলয় নির্দিষ্ট করে দিয়েছে, যেটা তপবন নামক মানুষটা জুড়ে। আর মেয়েটির অবুঝ মনটাও যে তপবনের জন্য ব্যাকুলতা অনুভব করে। তার দিকে একটু তাকালে মনে শত প্রজাপতি উড়ে বেড়ায়।
তার সাথে একটু হাসি মুখে কথা বললে তার অন্তঃস্থল চঞ্চল হয়ে পড়ে আর একটু সান্নিধ্য পাওয়ার জন্য। কিন্তু সদ্য প্রেমে পড়া মেয়েটির বুক জুড়ে সূক্ষ্ম হাহাকার দেখা গেল। অনুভূতিগুলো আশকারা পেল না। শত প্রজাপতিরা ডানা ভেঙে পড়ে গেল। ফিকে পড়ল তার প্রেমময় ভাবনাগুলো। কালো মোটা ফ্রেমের চশমাটাতে স্পষ্ট হাস্যোজ্জ্বল মুখটি। রূপকথা ফ্যাকাশে নয়নে তাকিয়ে রইল চশমাটির গ্লাসের দিকে। রাত 2টো এখন। আগামীকাল গুরুত্বপূর্ণ ক্লাস টেস্ট থাকায় তপবন আজ সন্ধ্যা থেকে তার পেছনে আঠার মতো লেগে আছে। পড়াচ্ছে তো পড়াচ্ছে, বিরতির কথা বললেই বারান্দা দেখিয়ে বলবে, একটু হেঁটে এসো যাও। তপবন ততক্ষণ পাশে বসে থাকে যতক্ষণ সে পড়াশোনা করে। আজও সেই নিয়ম অনুযায়ী তপবন তার পাশে বসে সময় পার করার জন্য ফোন দেখছে। ফোন নয়, প্রিয় মানুষটিকে দেখছে, যেটা তার চশমার গ্লাসে ভেসে উঠেছে। রূপকথার ওষ্ঠকোণে ম্লান হাসি ফুটে উঠল। মাঝে মধ্যে সে ভুলেই বসে লোকটা কারোর ভালোবাসা নিয়ে বিগত 10 বছর একাকী জীবন কাটিয়েছে। ইদানিং হুটহাট কারোর চেহারা দৃষ্টি নজরে আসে তপবনের। একা একা হাসা, তাকে লুকিয়ে লুকিয়ে দেখার প্রয়াস, তার অ্যাটেনশন পাওয়ার প্রয়াস, তার আশেপাশে ঘুরঘুর করা তার চোখে পড়লেও কখনো বিষয়টাকে গুরুত্ব দেয় না। লজ্জা পাবে ভেবে সে সন্তর্পণে এড়িয়ে যায় বিষয়টা। মেয়েটার দৃষ্টি নিজের উপর নিবদ্ধ বুঝতে পেরে তপবন সন্তর্পণে স্লাইড বদলে দিল। ফোনের দিকে দৃষ্টি রেখেই বাম হাত বাড়িয়ে মেয়েটার মাথা ঘুরিয়ে বইয়ের দিকে নুইয়ে দেয়। গম্ভীর গলায় বলে, ঝিমিয়ে না থেকে পড়াশোনা শেষ করো। রূপকথা কিছুটা হকচকায় তপবনের আকস্মিক কাণ্ডে। সে দ্রুত বইয়ের দিকে চোখ রাখে। তপবন ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে রাখে। চোখ রাখে মেয়েটার নিভে যাওয়া মলিন মুখটার দিকে। হঠাৎ করেই কেন নির্জীব হয়ে পড়ল মেয়েটি। অতিরিক্ত ঘাটায় না সে, আর মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। লন্ড্রি বাস্কেটের কাছে যায়। শুকনো কাপড়গুলো গুছাতে নিলে রূপকথা লিখতে লিখতে বলে উঠে, আপনার পড়ার প্রয়োজন নেই, আমি পড়া শেষ করে গুছিয়ে নেব। সমস্যা নেই, আমার অভ্যাস আছে, তুমি পড়ো। এগুলো কিছু কিছু কাজ আমি নিজে করতে পারবো। তপবন মৃদু হেসে পড়ল। রূপকথা এক পলক তপবনের কর্মরত মুখটির দিকে তাকিয়ে নিরুত্তর লিখতে শুরু করে। মুখশ্রীতে মলিন তারা ক্রমশই বাড়তে থাকে। যে মানুষটা পুরনো অভ্যাসে আটকে থাকতে চায়, তার জীবনে নতুন অভ্যাসে পরিণত হতে চাওয়া ব্যর্থ চাওয়া হবে। টলমলে চোখে রূপকথা নিজের পানে তাকায়। সেদিন তানশানের ঘর গোছাতে গিয়ে একটা ছবি পেয়েছিল। সুন্দর শাড়ি, ভারী ভারী গহনা পরা নারীটির ছবি দেখে আজ নিজেকে সাজিয়েছিল তেমনি। অথচ লোকটা এসেছে থেকে দেখেও না দেখার ভান করে আছে। তাকে দেখতেও স্বাচ্ছন্দ্য বোধ করে না নিশ্চয়। তখন লেখার পাশাপাশি খাতার পাশে আঁকিবুকি করছে, আর মস্তিষ্কে ঘুরছে অসংলগ্ন কত শত চিন্তা। হাতের পিঠে সবেগে একটা ব্যথাহীন চাপড় পড়তেই রূপকথা কপাল কুঁচকে তাকালো তপবনের দিকে। চশমার ফাঁক দিয়ে লোকটা সরু চোখে তাকিয়ে দেখছে। তপবন এবার মৃদু ধমকে সুরে বলল, কতবার বলেছি লেখার সময় খাতায় এমন অযথা আঁকিবুকি করবে না, মনোযোগ নষ্ট হয়। আর রাত 2টো বাজে, তুমি ঝিমোচ্ছ কেন? ঘুমতে হবে না? রূপকথা আর চোখে তাকিয়ে নিরুত্তর প্রতিবারের ন্যায় শুনল। তপবন সেই আর চোখে দেখে শুধায়। কি? অজস্র কুচিন্তা সামলাতে না পেরে রূপকথা কলম মুখে নিয়ে মিনমিনে স্বরে বলল, আপনি আমায় পছন্দ করেন না, তাই না? তপবন ভেবাচাকা খেয়ে গেল হঠাৎ এহেন কথায় শুধায়। তোমার হঠাৎ এমনটা কেন মনে হলো? রূপকথা সরল দৃষ্টি ফেলে বলল, আমার এক নতুন বন্ধু হয়েছে, সে বলেছে বৈবাহিক সম্পর্কে এমন হয় না। কেমন হয় না? আমাদের বৈবাহিক সম্পর্কে কেমন? তুমি তাকে কি বলেছো? তপবনের সুস্পষ্ট শারিত কণ্ঠে রূপকথা ভড়কে যায়। সে মিয়ে গিয়ে বলল, কিছু বলিনি, কিন্তু এমন হয় না। ও বিবাহিত, ও বলেছে বৈবাহিক সম্পর্ক মানে কেমন হয় সেটা বলেছে আমায়। সেটাই জিজ্ঞাসা করছি, কেমন হয়? আপনি বোঝেন না? না, তোমার মতো এত কিছু বোঝার বয়স আছে আমার? তোমরা নিউ জেনারেশন, কত কিছু বোঝো, আর আমরা তো বুড়ো। রূপকথা ফুসফুস করতে গিয়েও চুপসে যায়। ফের তপবনের প্রশ্নে, কি হলো বলো, বৈবাহিক সম্পর্ক কেমন হয়? সুন্দর হয়, একে অপরকে বোঝে, ঘুরতে নিয়ে যায়, সংসারের প্রয়োজনে একে অপরের বিভিন্ন দায়িত্ব থাকে, সেগুলো একসাথে পালন করে। আমাদের বৈবাহিক সম্পর্ক কোথা থেকে অসুন্দর? আমি তোমায় বুঝি না, ঘুরতে নিয়ে যাই না, সংসারের অর্ধেক হাল তোমার উপরেই। তবে রূপকথা হতাশার নিঃশ্বাস ফেলল। লোকটা সবই করে, কিন্তু কিন্তুর মানে বোঝাবে কি করে? সে খাতায় কলম খোঁচাতে খোঁচাতে মিনমিনি স্বরে বলে, আরে এইভাবে বলিনি তো, বৈবাহিক সম্পর্ক একটু হয় আর কি। এইটা কি, সেটাই জানতে চাচ্ছি। তপবন ভ্রু উঁচিয়ে শুধায়। রূপকথা একইভাবে সলজ্জে নত দৃষ্টি ফেলে পড়ল। ওই আর কি, সুন্দর হয়, ক্লোজ ক্লোজ হয়। তপবন শান্ত দৃষ্টি ফেলে স্ত্রীর সলজ্জ মুখ পানে। বিগত 1 সপ্তাহ এক
একদম সজ্ঞানের প্রশস্ত বক্ষ মাঝে ঘুমিয়েও এমন কথায় তপবন তার লজ্জা দূরছাই করে দিয়ে শুধায়, তাকে বলনি আমাদের বৈবাহিক সম্পর্ক দূরে দূরে কোথায়? রূপকথা কলম রেখে এবার বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় নিজের দিকে ঝুঁকে থাকা বুঝদারের বেশে অবুঝ লোকটার দিকে। বিক্ষিপ্ত মেজাজে ধপ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, বলে, আপনি বোঝেন না, ও ঠিকই বলে বৈবাহিক সম্পর্কে এমন হয় না। এটা তো টিচার স্টুডেন্টের মতো সম্পর্ক। তপবন ফোঁস করে নিঃশ্বাস ফেলে স্ত্রীর মুখ পানে তাকায়, মৃদু হেসে শুধায়, এই কুপরামর্শ দানকারী বন্ধু জোটালে কবে থেকে? কুপরামর্শকারী? তা না তো কি, আমার শান্তিপূর্ণ সংসারে আগুন লাগানোর জন্য এমন একটা বিবাহিত বন্ধু থাকে যথেষ্ট। আমার একটা না, দুটো বিবাহিত ফ্রেন্ড। রূপকথা থমথমে মুখে বলল। তপবন চোখ বড় বড় করে তাকালো তার কথার প্রেক্ষিতে। অতি শোকে সে বলে উঠে, আলহামদুলিল্লাহ, শান্তির দিন তবে শেষ। আমায় দেখছি এখন সংসার টিকানোর যুদ্ধে নামতে হবে। রূপকথা আর সহ্য করতে পারল না রসিকতা ভরা কণ্ঠ। লোকটা স্মুথলি সব পরিস্থিতি থেকে তাকে এই সম্পর্কের বেড়াজাল থেকে দূরে রাখার প্রয়াস করে, অথচ সেই সম্পর্কের মার পেঁচে নিজেকে জড়াতে চায়, বুঝতে চায়, লড়তে চায়। দিন শেষে এই বাবা ছেলের ভালোবাসা অর্জন করতে চায়। গতরে থাকা অস্বস্তিকর সাজসজ্জা নিয়ে সে মাথায় বালিশ চেপে রূপকথা ধপ করে বিছানায় উবু হয়ে শুয়ে পড়ল। তপবন আর চোখে রাগান্বিত মেয়েটাকে এক পলক দেখে স্মিত হেসে টেবিলে গুছিয়ে নিতে লাগলো। আলো নিভিয়ে মেয়েটির পাশে শুতে শুতে বলল, তোমার কুপরামর্শ দানকারী বান্ধবী কি বলেছিল? সম্পর্ক নাকি ক্লোজ ক্লোজ হয়। তবে অত দূরে ঘুমালে কেন? এখানে এসো তাড়াতাড়ি। রূপকথা মাথার উপর থেকে বালিশ সরিয়ে চোখ মুখ কুচকে তাকায়। তপবন বাহু ছড়িয়ে হাতের ইশারায় তাকে কাছে ডেকে বলল, ক্লোজ ক্লোজ। রূপকথা কচ্ছপের মতো ঘষতে ঘষতে একটু কাছে গিয়ে ঘুমালো। তপবন ফের বলল, ক্লোজ ক্লোজ হয়নি, এতে সংসারে আগুন জ্বলবে। রূপকথা তাকায় এক বাহু ছড়িয়ে রাখা লোকটির পানে। সে নিরুত্তর তপবনের বাহুতে মাথা রাখতে তপবন শক্ত হাতে মেয়েটিকে বুকের মাঝে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাল গিয়ে তোমার কুপরামর্শ দানকারী বান্ধবীদের বলবে তোমার বৈবাহিক সম্পর্ক এখন ক্লোজ ক্লোজ, ঠিক আছে? রূপকথা রাগ বলে খিলখিলিয়ে হেসে উঠল। তপবন স্মিত হাসে স্ত্রীর হাসির মিষ্টি শব্দে। হাসতে হাসতে হাত বাড়িয়ে ভারী ভারী গহনাগুলো খুলতে নিল। রূপকথা চকিত মুখ তুলে তাকায়। তপবন তার কুচকানো দৃষ্টি দেখে মৃদু হেসে বলল, তুমি কি জানো, প্রতিটা মানুষ নিজ সৌন্দর্যে বলিয়ান। কারো সৌন্দর্য গা ভর্তি গহনায়, কারো সৌন্দর্য ছোট ছোট অলঙ্কারে। তোমার সৌন্দর্য ওই ছোট ছোট গহনাগুলিতে আর সাদামাটা শাড়িতে। এমন ভারী শাড়ি আর ভারী গহনা আর পরবে না। আম্মা পরিয়েছে, তাই না? তার কথায় নিজের কোনো কিছু পরিবর্তন করবে না। তুমি এমনিই সুন্দর। নির্জনা বেগম পড়ায়নি। রূপকথা নিজেই পড়েছিল। ভেবেছিল লোকটার এমন সাজ পছন্দ। মুখশ্রী থেকে মলিনতা সরে যায় লোকটার কথায়। প্রগাঢ় হেসে নিজ মনে আওড়ায়, সে যেমন তেমনই সুন্দর। অন্তঃস্থলে পুনরায় ডানা মেলা শত প্রজাপতি নিয়ে রূপকথা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন আবছা আলোয় বক্ষ মাঝে লেপ্টে ঘুমাচ্ছে মেয়েটি। আর কেউ ভীষণ যত্নে বুকে আগলে রাখছে। অথচ মেয়েটির অভিযোগ সে তাকে ভালোবাসে না। স্মিত হাসে তপবন। চুলের গোছায় হাত গলাতে গলাতে ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দেয়, ঠিক ষষ্ঠবারের মতো। মেয়েটি যদি জানতো সে তার গভীর ঘুমে কত প্রকার সুযোগ সুবিধা গ্রহণ করে, তবে কেমন হতো? আমার সাফোকেশন হয় এই ঘরে, এই দেশের মাটিতে। আমার এখানে শ্বাস নিতে কষ্ট হয় ভাইজান। এইখানকার সব কিছু খারাপ। সবাই শুধু আমার থেকে আমার প্রিয় জিনিস কেড়ে নিতে চায়। আমি এখানে থাকবো না। এরোজ উদ্ভ্রান্তের ন্যায় মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পড়ল। আধা খাওয়া মদের বোতলটির দিক থেকে দৃষ্টি সরিয়ে তপবন উষ্ণ নিঃশ্বাস ফেলল। কয়েক পা এগিয়ে গিয়ে বক্ষ মাঝে আঁকড়ে ধরল অস্থির দেহটিকে। অনুনয় করে বলল, প্লিজ এরোস, আর দুটো মাসই তো, ততদিনও থাকতে হবে না। তুই অন্তত না এলে জন্মদিন পর্যন্ত এখানে থেকে যাক। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি অপরাধ বল? ওরা কেন চাচার আদর থেকে বঞ্চিত হবে? এই কটা দিন অন্তত পরিবারের লোক সাথে একটু হাসি খুশি সময় কাটা। এরপর আমি আর তোকে আটকাবো না, প্লিজ। বড় ভাইজান তোর কাছে অনুরোধ করছি। বড় ভাইজানেরও তোর ছাড়া আর কেউ নেই রে। আমারও তো ইচ্ছা হয় দিন শেষে ভাইদের কাছে পেতে। এরোজ ম্লান দেহে পড়ে রইল কক্ষ মাঝে। সবাই তাকে যন্ত্রণা দিতে বেশি ভালোবাসে। ভীষণ তিক্ত এই সংসার কি আদৌ তার প্রাপ্য? দিনের শুরুটা যেমনই হোক না কেন, কি হতো অপরাহ্নে? উপসংহারটা যদি একটু সুখময় হতো। সে ফিসফিসিয়ে বলল, ভাইজান, কি হতো উপসংহারটা অন্যরকম হলে? তপবনের স্থির দৃষ্টি নড়ে উঠল। থিমি কণ্ঠে বলল, ভাইজান সরি এরোস।
এরোজ স্মিত হাসলো, পুনরায় ফিসফিসিয়ে বলল। তপবনের বুঝতে বাকি থাকে না ছেলেটিকে ভাগ্য ঠিক সর্বশেষ পর্যায়ে এসে ভেঙে দিয়েছে। যেখানে স্বপ্নরা সদ্যই সুখের দেখা পেয়েছিল, সে টলমলে নেত্রে বলল, ভাইজানকে এত কঠিন শাস্তি দিতে পারিস না এরোস। আমায় যেতে দাও প্লিজ। তপবন জানে এইবার যদি যেতে দেয় তবে আর সুস্থ সবল ভাইকে ফিরে পাবে না। তাকে অতি শীঘ্রই কোনো ব্যবস্থা নিতে হবে। সে ঘোরগ্রস্ত ভাইয়ের মাথায় ঘন ঘন হাত বুলিয়ে বাচ্চাদের মতো মন ভুলানো কথা এসায় জানিয়ে বলল, যাবি, কিন্তু আর কিছুদিন পর ঠিকই আসছে। আগামী মাসেই তো নাইলের জন্মদিন, তারপরে চলে যাবে। ভাইজানের এতটুকু কথা রাখ ভাই। এরোজ চোখ বন্ধ করে নেয়। মাথাটা ভীষণ ব্যথা করছে, একটু ঘুমের প্রয়োজন। তপবন ভাইয়ের থেকে সরে না, বিছানায় পা গুটিয়ে বসে। ভাইয়ের পাশে কোলে মাথা রেখে এরোজ ততক্ষণ বেঘরে ঘুম। কতদিন কেউ মাথায় হাত রাখে না, আরামের ঘুম হয় না। মাঝে মধ্যে অসহ্য লাগে। ঘুমের ওষুধ, নেশাদ্রব্যের সাহায্যে ঘুমাতে ঘুমাতে যেখানে ভঙ্গুর এক সংসার একটু একটু করে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ হয়ে উঠছে, সেখানে একটা সাজানো গোছানো সংসার একটু একটু করে ভেঙে যাচ্ছে। তাকে টের পেল কেউ। চার দেয়ালের মধ্যে দৃশ্যমান এই ভিন্ন দৃশ্যের সুখ আর যন্ত্রণাটুকুর তুলনা পরিমাপ করতে গেলে সুখ যে হেরে যাবে যন্ত্রণার কাছে। নিজের সাজানো গোছানো সংসারটাকে একটু একটু করে শেষ হতে দেখে মৌনতা ঠিক গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে একটা একটা দিন কাটায়। নিজের ক্লান্তি অসুস্থতা ভুলে দিন রাত পরিশ্রম করে যায় সংসারের প্রতি স্বামীর মনোযোগ ধরে রাখার জন্যে। কিন্তু কখনো কি সফল হয়? ল্যাপটপ স্ক্রিনে অবচেতনে অন করে রাখা, সেই স্ক্রিনে ভাসতে থাকা ছোট পোশাক পরা এক নারীর উন্মুক্ত বন্ধনগুলো নিগুড় চোখে দেখে মৌনতা। এমন পোশাক পরলে খুব কামনীয় লাগে কি? সে আরেক পলক তাকায় নিজের বদনের দিকে। আড়ং কটনের শাড়িতে আবৃত, মাথায় ঢিলে ঢালা হাত খোপা হাতে, কানে অলংকার, ব্যাকডেটেড লাগছে কি? সে উদাসীন কণ্ঠে রোজকে ডেকে ওঠে। পড়াশোনা করতে থাকা রোজ ফিরে তাকায় ব্যস্ত কণ্ঠে সুধায়, বলো মনুবু, ওই মেয়েটাকে কি বেশি সুন্দর লাগছে আমার থেকে? রোজ কপাল কুঁচকে নিজের ল্যাপটপের দিকে তাকায়। সহসা সে চোখ মুখ বিকৃত করে বলল, ছি, বিশ্রী দেখাচ্ছে মেয়েটাকে। কার সাথে কার তুলনা করছো? কোথায় পড়ি আর কোথায় পিকনিক? রোজের কথায় মৌনতা উদাসীন চিত্তে হাসলো, ধিমি কণ্ঠে আওড়ায়, সবাই যদি তোমার মতো ভাবতো তবে কতই না ভালো হতো বলো তো। রোজের কলম থামে, পুনরায় ফিরে তাকায় মৌনতার পানে। সতর্ক কণ্ঠে শুধায়, এমন কথা কেন বলছো? কিছু হয়েছে মনুবু? কেউ কিছু বলেছে? মৌনতা চোখ তুলে তাকায়, দৃষ্টি বড্ড করুণ। সন্তানের খাবার আনতে বললে বাকবিতণ্ডা লেগে যায়, অথচ তৃতীয় ব্যক্তি একটা ফোনে পাগলের মতো ছুটে বেরিয়ে যায়। সে কি করে আঁকড়ে ধরবে এই সংসারটাকে? সাহায্য চাইবে কি কারো থেকে? তবে কি হবে? সিন ক্রিয়েট হবে, সম্পর্কে ফাটল ধরবে, নাইলের মাথা থেকে বাবার ছায়া সরে যাবে। ঘেমে ওঠে মৌনতা, এলোমেলো দৃষ্টি ফেলে জোরপূর্বক কৃত্রিম হেসে বলল, না, কিছু হয়নি রোজ, তুমি পড়াশোনা করো, আমি দেখে আসি নাইল পড়ছে নাকি রূপকথাকে বিরক্ত করছে। রোজ তাকিয়ে রইল তার গমনের পথে। সংসার, সন্তান, অসময় সম্পর্ক সামলে রূপকথা নিজের পড়াশোনার গতি বাড়ায়। আজ ঘরে আর তেমন কোনো কাজ না থাকায় ঘরের মেয়ে বউরা খানিক নিশ্চিন্তে। রূপকথা সুযোগ পেতে কোমর বেঁধে নেমেছে মায়ের দায়িত্ব পালনে। বিছানার পিছনে দাঁড়িয়ে থাকা তানশান এবার বিরক্তি নিয়ে তাকালো রূপকথার দিকে। কৈশোরের ভাঙা গম্ভীর কণ্ঠে বলল, আপনি আমায় বিরক্ত করছেন। সব সময় আপনার জেদ মানব না আমি। জোর জবরদস্তি আমার পছন্দ না। আমি যখন বলেছি তেল দেব না, তখন দেব না। তেলের বোতল হাতে রূপকথা পা থেমে গেল ছেলেটার শক্ত কণ্ঠে। জড়তা সে হানা দিল, লম্বা নিঃশ্বাস ফেলল। হার মানা যাবে না, যেখানে তার লক্ষ্য এই হলো জোরপূর্বক মা হওয়া। সে নম্র কণ্ঠে বলল, সপ্তাহে একবার অন্তত মাথায় তেল দিতে হয় তানশান। এসো একটু তেল দিয়ে দেব, মাথাটা ঠান্ডা থাকবে, ভালো লাগবে। আমার মাথায় এমনিতেই ঠান্ডা থাকে। এখন এই সকালে আমি তেল দিয়ে স্কুলে যাব? আমাকে তো চোর চোর দেখাবে। তেল দিলে চোর চোর লাগে না, বরং আরো ভদ্র লাগে। আশ্চর্য, আপনি তো পিছনেই পড়ে আছেন। আপনার না কলেজে যেতে হবে, পরীক্ষা আছে, সেদিকে মনোযোগ দিন। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আপনার। আপনাকে সম্মান করি বলেই কখনো কোনো কিছু করতে বাধা দিই না, কিন্তু আপনি তো মাথায় চড়ে বসেছেন। শেষের কথাটা বড্ড কঠোর শোনালো। রূপকথার জোর কেমন যেন নড়বড়ে হয়ে গেল, তবুও পিছু হটে না। পথটা যেমন কঠিন, সৃষ্টিকর্তা সেই পথ পাড়ি দেওয়ার জন্য ঠিক ততটা সহজ পন্থাও তাকে দিয়েছে। সে আর কোনো রূপ বাকবিতণ্ডা না করে সেন্টার টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিয়ে শব্দ করে কিছু পড়তে শুরু করলো। এই টমেটো, চল না পালিয়ে যাই, তারপরে বিয়ে করি, বছর 2 পরে বাচ্চা হবে,
আমাদের সংসার হবে। তুই, আমি আর আমার টমেটোর বাচ্চা, আমরা একসাথে পড়াশোনা করব। আহ, জীবন কি সুন্দর। এতটুকু পড়ে থামলো রূপকথা। কোনা চোখে দেখে নেয় থমকে দাঁড়ানো নিজের ছেলে। ভুরু নাচিয়ে সুর টেনে টেনে বলল, আসলে জীবন কি সুন্দর, তাই না তানশান? তানশান হতভম্ব দৃষ্টিতে রূপকথার পানে তাকায়। এই চিরকুটটা সেদিন সুনহেরা তাকে দিয়েছিল, যেটা সে বইয়ের ভিতর লুকিয়ে রেখেছিল, কিন্তু এটা মিমির কাছে গেল কি করে? লজ্জা অস্বস্তিতে কান গরম হয়ে উঠল তানশানের। এক প্রকার ছুটে যায় রূপকথার কাছে, উৎকণ্ঠা নিয়ে হড়বড়িয়ে বলে, আপনি আপনি কারোর প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে পারেন না, এটা ঠিক নয়। আপনি যেটা ভাবছেন এমন কিছু না। ওটা ওটা আমার নয়। না মানে আমি এমন ছেলে নয়। আপনি আমায় খারাপ ভাবছেন কেন? উট পাহাড়ের নিচে আসতে রূপকথা দম নিল, একগাল হেসে বলল, এটা তোমার নয়? পাজি ছেলে, মায়ের সাথে মিথ্যে বলছো? আমি কি বোকা? এই যে এতগুলো চিরকুট, একটাও তোমার নয়? একটাই আবার জবাবও লেখা আছে, কি জানো? দাঁড়াও, পড়ে শোনাচ্ছি। বলে রূপকথা ফোন ঘাঁটতে লাগলো। তানশান অবাক হয়ে গেল রূপকথাকে ফোন ঘাঁটতে দেখে। তার মানে সে ছবি তুলে রেখেছে। তার চেয়েও বড় কথা, তার হাতে লাগলো কি করে চিরকুটগুলো? সে তো বাইরে যাওয়ার পোশাকগুলোর মাঝে লুকিয়ে রেখেছিল। রূপকথা কাঙ্ক্ষিত চিরকুটটা পেতে শব্দ করে পড়তে লাগলো, এই যে দুষ্টু মেয়ে, কখনো নিজের এই দুষ্টুমিগুলোকে হারিয়ে ফেলো না, এগুলো ধরে রেখো। পরে রূপকথা বিস্ময় নিয়ে বলে উঠল, বাবা, দাঁড়াও, তোমার পাপাকে বলছি। তানশান মাথা হেট করে দাঁড়িয়েছিল। রূপকথার কথায় সে হতভম্ব হয়ে শুধায়, পাপা, আপনি এখনো পাপাকে বলবেন? হ্যাঁ, বলবো না? তার ছেলে যে বড় হয়ে গিয়েছে, এটা তাকে বলতে হবে না? বলবো ছেলেকে বিয়ে দিতে আর তার ছেলের বউয়ের কষ্ট দূর করতে। বিয়ে, ছেলের বউ? তানশানের পুনরায় হতভম্ব কণ্ঠে রূপকথা জেদি কণ্ঠে বলল, দাঁড়াও, তোমার পাপাকে বলছি। আপনি কি বলবেন? এই যে তার ছেলে বকে গিয়েছে। আমি মোটেও বকে যাইনি। এগুলো আমার নয়, আমি শুধু ফেলতে ভুলে গিয়েছি। আপনি এগুলো পাপাকে বলতে পারেন না? আপনার কি লজ্জা করে না এইগুলো পাপার সামনে বলতে? রূপকথা নিরুদ্বেগ বলল, তুমি করতে পারলে আমার বলতে লজ্জা লাগবে কেন? আমি তো বলবোই। শীতের এই সকালেও তানশান ঘেমে উঠল। বাবা যদি জেনে যায় তবে সে লজ্জা অস্বস্তিতে কখনোই তার চোখে চোখ মেলাতে পারবে না বাবার সাথে। কেন যেন সে এগুলো জমিয়ে রাখতে গেল। সে পরিস্থিতি সামলে উঠতে না পেরে বোকাশোকা কণ্ঠে বলল, তাহলে আমিও বাবাকে বলে দিব, আপনিও বকে গিয়েছেন। আমি? রূপকথা কপাল কুঁচকে শুধায়, হ্যাঁ, আপনাকে আমি বলছি যে আপনি এগুলো ফেলতে ভুলে গিয়েছেন, তারপরেও আপনি এইগুলো নিয়েই পড়ে আসছেন। আপনার ভালো লাগছে এগুলো, তাই না? বাবাকে বলে দেব আপনি বকে গিয়েছেন। রূপকথা হাসলো তানশানের বোকা কথায়। ছেলেটা কেমন অপ্রস্তুত করতে পেরে তার বেশ আনন্দ লাগছে। সে কিছু বলতে যাবে তার আগে ভারী এক কণ্ঠ আন্দোলিত হলো। কে বকতে গেছে? হঠাৎ করেই তপবনের ভারী কণ্ঠ ভেসে আসতেই তানশান চমকায়, হড়বড়িয়ে বলে, কেউ না বাবা, নাথিং। না তানশানের পাপা। রূপকথা তৎক্ষণাৎ ফোরন কাটলো। তানশান ঘন ঘন মাথা ঝাঁকিয়ে বলল, নো পাপা, নাথিং। তার কথা বিশ্বাস করো না। তপবন বিভ্রান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ছেলে আর স্ত্রীকে। না তানশানের পাপা, সামথিং, আমি সত্যি কথা বলছি, প্রমাণ আছে আমার কাছে। রূপকথা তেজি কণ্ঠে বলতেই তানশান চোখ বড় বড় করে তাকায়। ছুটে গিয়ে দুই হাতে রূপকথার মুখ চেপে ধরে টেনে বারান্দায় নিয়ে যায়। পিষপিষিয়ে বলে, আপনি এগুলো পাপার কাছে বলবেন না। পাপার চোখে চোখ রাখতে পারবো না আমি। পাপা আমায় খারাপ ভাববে, সে অনেক কষ্ট পাবে। আমি আর এমন কখনো করব না। আপনি এই মেয়েটার কাছে জিজ্ঞাসা করবেন, আমি ওর সাথে কখনো কথাও বলিনি। ও জোর করে আমার ব্যাগে এগুলো ঢুকিয়ে রাখে। রূপকথা সরু চোখে তাকায়। মুখ থেকে ছেলের হাত সরিয়ে শানিত কণ্ঠে বলে, ঠিক আছে, যাও, বলবো না। কিন্তু আমি যা বলবো তাই করতে হবে, নয়তো এই যে ছবিগুলো সব তোমার পাপাকে দেখাবো। তপবন বারান্দায় উকিয়ে দেয়। দুজনের হাবভাব অবলোকন করে শুধায়, কি ফুসু ফুসু করছো দুজনে? বাবার কণ্ঠে তানশান আলাপ ভোলা হেসে চঞ্চল কণ্ঠে বলল, কিছু না বাবা। মিমিকে বলছিলাম আমায় তেল দিয়ে দিতে, কিন্তু সে রাজি হচ্ছে না। রূপকথা চোখ বড় বড় করে তাকায় ধুরন্ধর ছেলের পানে। তানশান ইশারায় তাকে শান্ত হতে বলে। অতঃপর দ্রুত রূপকথার হাত ধরে বাবার পাশ কাটিয়ে ঘরে নিয়ে যায়। নিজ উদ্যোগে সেন্টার টেবিল থেকে তেলের বোতলটা রূপকথার হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন, তেল দিয়ে দিন।
রূপকথা ঠোঁট চেপে হাসি আটকায় এবং ইচ্ছে মতো তেল দিয়ে দেয়। আর তানশান চুপচাপ দাঁড়িয়ে রইল। তপবন তখনও দুজনার কাণ্ড বোঝার চেষ্টা করছে। তেল দেওয়া হতেই তানশান আয়নার দিকে তাকায়। তাকাতেই তার চেহারা কাদো কাদো হয়ে গেল। তাকে চোরের মতো দেখাচ্ছে। আর একটু পরেই তেল গড়িয়ে গড়িয়ে পড়বে কপাল বেয়ে। সে দাঁতে দাঁত চেপে তাকায় রূপকথার পানে, যে একগাল হেসে দাঁড়িয়ে আছে। চিবিয়ে চিবিয়ে বলে, এখন সালমান খানের মতো মাঝখান দিয়ে একটা শীতই কেটে দেন, তাহলেই তো আপনার 16 কলা পূর্ণ হবে। দেবো, সুন্দর লাগবে না? রূপকথা উচ্ছ্বসিত কণ্ঠে বলতে তানশান চাপা স্বরে চেঁচিয়ে উঠল, না। আরে সেই থেকে কি ফুসুফুসু করছো তোমরা দুজন? আমার বলা যাবে? তানশান একগাল বোকাশোকা হেসে বলল, নাথিং বাবা, কিছু না, মজা করছিলাম দুজনে। তপবনের ভ্রু টান টান হয়ে গেল ছেলের কথায়। ওষ্ঠ কোনা ঠিকরে বের হচ্ছে স্মিত হাসির উজ্জ্বলতা। সে আজ পর্যন্ত কখনোই এমনভাবে তেল দিতে পারেনি। ছেলেকে গোসলের 1 ঘন্টা আগে তেল দিয়ে দেয় আর তারপর ধুয়ে ফেলতো। এটাই তার তেল দেওয়ার রুটিন ছিল। সে চুপচাপ দাঁড়িয়ে ছেলে আর স্ত্রীর কাজ পর্যবেক্ষণ করে। তোমাদের স্কুল কলেজ যেতে হবে আজ, তা কি মনে আছে? হ্যাঁ, যাবো তো। রূপকথা চঞ্চল কণ্ঠে বলল। তপবন ছেলের পানে চেয়ে শুধায়, আব্বু, আপনি কি আজ স্কুল বন্ধ দেওয়ার চিন্তায় আছেন? তানশান আরশি থেকে দৃষ্টি সরিয়ে করুণ চোখে তাকায় বাবার দিকে। মলিন মুখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।